একটু লেখার অভ্যাস করো, ঠিক আছে? যে ফরম্যাটগুলো তোমাদের দেখানো হচ্ছে, একদম ফার্স্ট ক্লাসগুলো কিন্তু প্রেসি রাইটিং আমরা দেখিয়েছিলাম কিভাবে করতে হয়, ট্রান্সলেশন রাইটিং কিভাবে করতে হয়, বা কোথায় কোথায় ভুল থাকে, কোন পার্টগুলোকে ইমপ্রুভ করতে হবে, গ্রামারের কোন পার্টগুলোকে ইমপ্রুভ করতে হবে, সেগুলো কিন্তু তোমাদের ইমপ্রুভ করা দরকার। তা না হলে কিন্তু রাইটিং লিখতে গিয়ে অনেকেই সমস্যায় পড়বে। টেন্সের অ্যাপ্লিকেশন, সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের অ্যাপ্লিকেশন, ক্লজের অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে জানা দরকার। এই ক্লাসগুলো অবজেক্টিভের ক্লাসে রয়েছে, গ্রামারের ক্লাসে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, নিজেদের ইমপ্রুভ করো, রাইটিং প্র্যাকটিস করো। তো এর আগের ক্লাসে আমরা প্রেসি রাইটিং কীভাবে করতে হয় সেটা ডিটেল ডিসকাস করেছি। সেখানে একটা আমরা প্রেসি কীভাবে লিখতে হবে তার স্যাম্পল আনসারও আমরা করেছি। তো আজকে তোমাদের আরও একটা প্রেসি করাবো, যে প্রেসিটাতে তোমাদের ডিসকাস করে দেবো কীভাবে লিখতে হবে, কীভাবে লেআউট তৈরি করতে হবে, এবং সেখান থেকে কীভাবে করে আনসার করতে হবে সেটা তোমাদের ডিসকাস করবো। চলো, তো প্রেসি রাইটিং দেখো, তোমরা যারা এর আগের ক্লাসটা করনি, মানে প্রেসি রাইটিংয়ের প্রথম ক্লাসটা যারা করনি, তারা কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবে না। তাই প্রেসি কিভাবে লিখতে হয় এটা আমরা প্রেসি রাইটিংয়ের ফার্স্ট ক্লাসে ডিসকাস করেছি। তো ওই ক্লাসটা কিন্তু তোমরা প্রত্যেকেই ভালো করে আগে দেখো। প্রেসি রাইটিং করার জন্য কী কী থাকতে হবে, কী কী দেওয়া যাবে না, কী কী অ্যাভয়েড করতে হবে, সেন্টেন্স কীভাবে লিখতে হবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে বা কোন বিষয়গুলোকে বাদ দিতে হবে, একেবারেই দেওয়া যাবে না, এগুলো কিন্তু আমরা প্রথম দিনের প্রেসি রাইটিংয়ের যে ক্লাসটা, প্রথম দিনের ক্লাসটা নয়, প্রেসি রাইটিংয়ের প্রথম ক্লাসটাতে আমরা ডিসকাস করেছি। তাই এই প্রেসিটা করার আগে বা এই প্রেসিটা দেখার আগে, এই ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই আগের ক্লাসটা আগে দেখবে, এবং সেখানে রুলস দেওয়া রয়েছে, নিয়মকানুনগুলো বলা আছে, কোন কোন বিষয় রাখা দরকার, কী রাখতে হবে না, সেগুলো ভালো করে দেখে তারপরে তোমরা এটা প্র্যাকটিস করবে। আর এটা আনসার দেখার আগে তোমরা নিজেরা আগে ট্রাই করবে যে তোমরা এই প্রেসিটা পড়ে তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি লিখতে পারছো কি না। তাই প্রথমেই আনসার দেখবে না, প্রথমে এটা থেকেই নিজের একটু আনসার করার চেষ্টা করো। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আরেকটা পেজ রয়েছে এটার, এই দুটো পেজ মিলে একটা পুরো প্রেসিটা, দুটো পেজের আগে স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদের যদি অন্য কোনো অপশান থাকে, মানে প্রেসিটা তোমরা আগে নিজেরা করো, নিজেরা পড়ো, পড়ে মানে বোঝার চেষ্টা করো, সেখান থেকে লেআউট বানাও, এবং তারপরে নিজেরা আনসার করার চেষ্টা করো, ঠিক আছে? দুটো পেজ আগে স্ক্রিনশট নিয়ে নেবে, নিজেরা আনসার করবে, তারপরে তোমরা আনসারটা মিলিয়ে দেখবে। এটা সেকেন্ড পেজ, আর তার ফার্স্ট পেজটা আগে ছিল, ঠিক আছে? তো তোমরা রাইটিং কিন্তু মুখস্থ করে শেখা যায় না। তার মানে এই যে আমরা এটা হয়তো ডিসকাস করব, এই ডিসকাশনটা তুমি হয়তো মুখস্থ করলে সেটাই যে তোমার পড়বে পরীক্ষা, এরকম তো নয়। তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করে দেখো যে প্যাসেজটাতে কী বোঝানো হচ্ছে। প্রেসি রাইটিং করতে গিয়ে তোমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম করে 3 থেকে 4 বার প্রেসিটা পড়বে, অর্থাৎ কি বোঝাচ্ছে, কি মিনিং, কোন বিষয়টাতে ফোকাস করা হচ্ছে, সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করো। তারপরে সেখান থেকে ফোকাসিং পার্টগুলোকে প্রয়োজনে আন্ডারলাইন করো, বা সেটা তুমি আলাদা করে নোট ডাউন করে নিতে পারো, লেআউট বানাতে পারো, এবং সেখান থেকে তোমরা নিজেদের ভাষায় লিখতে হবে, 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। মনে আছে তো? প্রেসি রাইটিংয়ের যতগুলো ওয়ার্ড রয়েছে, মানে একটা প্যাসেজটাতে যতগুলো ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর 1/3 ওয়ার্ডের মধ্যে তোমাদের প্রেসিটা আনসার লিখতে হবে। আর আনসার লেখার শেষে অবশ্যই একটা হেডিং দেবে, নামকরণ করতে হবে। হেডিংটা ওপরেই থাকবে, কিন্তু প্রথমেই নামটা লিখবে না, টাইটেল দেবে। রাইটিংটা হওয়ার পর, প্রেসিটা লিখে যাওয়ার পরে তারপরে হেডিংটা লিখবে, কারণ প্রথমে লিখতে গেলে পরে আবার হয়তো মনে হতে পারে যেটা চেঞ্জ করার দরকার আছে, বা অন্য কিছু ইনফরমেশানটা দিলে বোধহয় ভালো হতো। তাই প্রথমে হেডিং না লিখে হেডিং শেষে ভাববে। আগে পুরো প্যাসেজটা পড়বে, মানে বুঝবে, ফোকাসিং পার্টগুলোকে আন্ডারলাইন করবে, কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, আইডিয়াগুলোকে তোমরা আগে মার্ক করে নাও, তারপরে সেখান থেকে নিজের ভাষায় লিখবে 1/3 ওয়ার্ডের মধ্যে। এটা কিন্তু ম্যান্ডেটরি। 1/3 ওয়ার্ড ক্রস করলে তাহলে কিন্তু সেক্ষেত্রে নম্বর কম হবে। এবারে অনেক সময় প্যাসেজের শেষে ওয়ার্ড কতগুলো লেখা রয়েছে সেটা কাউন্ট দেওয়া থাকে, যদি না থাকে তাহলে কি করবে? দেখো, খুব সহজ পদ্ধতিতে তোমরা এটাকে কাউন্ট করে নিতে পারো। কীভাবে? একটা বা দুটো লাইনে কতগুলো ওয়ার্ড আছে কাউন্ট করে নাও। দেখো, এটা কিন্তু তোমাদের করতেই হবে। যদি প্যাসেজের শেষে ওয়ার্ড সংখ্যা না দেওয়া থাকে, কতগুলো ওয়ার্ডে রয়েছে সেটা যদি মেনশন না থাকে,
তাহলে তোমাকে কাউন্ট করতে হবে। সবকটা ওয়ার্ড কাউন্ট করার দরকার নেই, খুব সহজেই তোমরা সেটাকে কাউন্ট করে নিতে পারবে। কিভাবে দেখো, আমরা দেখব দুটো সেন্টেন্সের কতগুলো ওয়ার্ড রয়েছে। দেখো প্রথমটাতে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, প্রথমটায় 13 14 রয়েছে, 14টা ওয়ার্ড রয়েছে। পরেরটা দেখব 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে হচ্ছে 10টা, ওটা 14টা, 24। আমরা এভারেজ করলে পাবো 12। ধরে নিচ্ছি সেন্টেন্সে 12টা করে ওয়ার্ড রয়েছে। এবারে 12কে আমরা কতগুলো লাইন রয়েছে সেটাতে গুণ করে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18, তার মানে 12 ইন্টু 18 যা হবে, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করবে, তাহলেই তোমার 1/3 ওয়ার্ড পেয়ে যাবে তুমি। ঠিক আছে, এটা হচ্ছে 1/3 কাউন্ট করার প্রসিডিওর। আর যদি ওয়ার্ড সংখ্যা দেওয়া থাকে কতগুলো রয়েছে, তাহলে সেই ওয়ার্ড যতগুলো দেওয়া রয়েছে তাকে 3 দিয়ে ভাগ করলে 1/3 ওয়ার্ড পেয়ে যাবে। এটা প্রথমেই করে নেবে, এটা করতে হবে। বেশ, এটা তো হলো 1/3 ওয়ার্ডের মধ্যে গেল। এবার দেখবো আমরা কি বোঝাচ্ছি, কি বলতে চাইছি, ফোকাসিং পার্টগুলো কোনগুলো, কোন বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। মেইন পার্টগুলোকে আন্ডারলাইন করে সেটাকে কি করে প্রেসিতে লিখবো সেটা ডিসকাস করে দিচ্ছি। চলো দেখো, ফার্স্ট লাইন, নো ম্যান ইজ রিয়েলি এবল টু রিড আ বুক হু ইজ নট এবল টু এক্সপ্রেস হিজ ওন অপিনিয়ন রিগার্ডিং দ্য কন্টেন্টস অফ দ্য বুক। দেখো তোমাদের ইংরেজি এবং বাংলা দুটো রাইটিংই থাকছে, মানে দুটোরই ডেসক্রিপটিভ হয়। এখানে যেমনি তোমরা ইংরেজি থেকে প্রেসে লিখছো, ঠিক একই রকম বাংলাতেও তোমাদের ভাবার্থ বা সারসংক্ষেপ থাকে, অর্থাৎ বাংলা পড়ে তোমাকে সেখানেও সংক্ষেপে লিখতে হবে। আর একটা বিষয় থাকবে ট্রান্সলেশন, যেমনি করে ইংরেজির ক্ষেত্রে বাংলায় থাকে সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হয়, ঠিক একই রকম বাংলার ক্ষেত্রে ইংরেজি সেন্টেন্স বা প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাকে ইংরেজিতে লিখতে হবে। বাংলা থেকে ইংরেজিতে ওটা হচ্ছে ইংরেজিতে থাকে, আর বাংলা পেপারের ক্ষেত্রে ইংরেজি থাকবে, সেখান থেকে বাংলায় লিখতে হবে, মানে ই টু বি আর বি টু ই, সোজা কথা, তাই তো? তো দুটোই করতে হয়। তাই প্রেসিগুলো লেখার সময় তোমরা যখন প্র্যাকটিস করছো, এই প্রেসিগুলোকেও তোমরা প্রথমে ট্রান্সলেট করে নেবে, মানে ইংরেজি থেকে প্রথমে বাংলায় খাতায় লিখবে। এটাতে দুটো জিনিসের অভ্যাস হবে। একটা হচ্ছে তোমার ট্রান্সলেশনটা হচ্ছে ই টু বি, ইংরেজি থেকে বাংলা, সেটা তুমি করতে পারছো কিনা সেটা দেখতে পারবে। আর যখনই তুমি পুরো বাংলাটা তোমার লেখা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার বিষয়টা বুঝতে সহজ হবে, বিশেষ করে ফোকাসিং পার্টগুলোকে তুমি খুব সহজে খুঁজে পেতে পারবে। তাই 4বার পড়ার থেকে আমার মনে হয় একবার বাংলায় লিখে নেওয়াটা ভালো, সেটা তোমাদের বাংলাতেও অভ্যাস হবে আর বিষয়টা খুব সহজেই পেতে পারবে। এটা কিন্তু এক্সাম হলে করা যাবে না, তোমরা সবাই জানো, কারণ এক্সামে বাংলায় লেখার আর সুযোগ থাকবে না, সরাসরি পড়ে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, এটা অভ্যাস করার সময় বাড়িতে যখন প্র্যাকটিস করছো, তখন প্রেসিগুলোর আগে বাংলা মানে তোমরা লিখবে, এটাতে তোমাদের ই টু বি প্র্যাকটিসও হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। নো ম্যান ইজ রিয়েলি এবল টু রিড আ বুক। এই সেন্টেন্সটা আগে তোমরা লেখো, লিখলেই বুঝতে পারবে। বেশিরভাগ ছেলেমেয়েরা এটা এভাবেই লেখে, কোনো মানুষই বই পড়তে সক্ষম হন না, কোনো মানুষই বই পড়তে সক্ষম নয়, হু ইজ নট এবল টু এক্সপ্রেস হিজ ওন অপিনিয়ন, যে তার নিজের মতামত বক্তব্য প্রকাশ করতে পারে না, রিগার্ডিং দ্য কন্টেন্টস অফ দ্য বুক, ওই বইটির বিষয় সম্বন্ধে যদি নিজেদের মতামত প্রকাশ করতে না পারে। তাহলে কীরকম দাঁড়ালো, কোনো একজন যে কিনা একটা বই পড়ে তার নিজের মতামত প্রকাশ করতে যদি না পারে, তাহলে তিনি বইটি পড়তে সক্ষম নয়, এই কথাটা হবে না, ওইটা ভুল হলো। নো ম্যান ইজ রিয়েলি এবল টু রিড এ বুক, একজন মানুষ বই পড়তে সক্ষম নয়, এটা ভুল। এটা সঠিক হবে, একজন মানুষের সঠিকভাবে বই পড়া হয় না। এটা হচ্ছে ফ্রি ট্রান্সলেশন। আমরা ট্রান্সলেশনের ক্লাসে ডিসকাস করেছিলাম যে লিটারেল ট্রান্সলেশনে জোর দেব না, অর্থাৎ যখন একটা
ট্রান্সলেট করছো বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করছো, তার মিনিংটাতে জোর দিতে হবে, তার থিমটাতে জোর দিতে হবে, বিষয়টা বুঝে সেই বিষয়ভিত্তিক লিখতে হবে। একদম লিটারাল ট্রান্সলেশন মানে সেন্টেন্সটা যেভাবেই বাংলায় রয়েছে সেভাবেই ইংরেজিতে করব, বা ইংরেজি যেভাবেই রয়েছে সেভাবেই বাংলাতে লিখব, তা কিন্তু নয়। এটা খেয়াল করতে হবে। কী লিখবো তাহলে? একজন মানুষের সঠিকভাবে বই পড়া হয় না যে বইটি পড়ে তার সম্বন্ধে নিজস্ব মতামত প্রকাশ করতে যদি না পারে। অর্থাৎ একজন মানুষ তার বই পড়ে তার সম্বন্ধে নিজস্ব মতামত প্রকাশ করতে না পারলে তার বইটি পড়া সঠিকভাবে বই পড়া হয় না, এটা লিখতে হবে। বই পড়তে সক্ষম নয় বললে হবে না। নেক্সট, নো ডাউট ইউ উইল থিঙ্ক দ্যাট দিস স্টেটমেন্ট মে কনফিউজ রিগার্ডিং রিডিং উইথ স্টাডি। নিঃসন্দেহে এই বিষয়টা তোমাকে ভাবাতে পারে। দেখো, নো ডাউট নিঃসন্দেহে, ইউ উইল থিঙ্ক তুমি ভাববে, এটা লিখবে না, তোমাকে ভাবাতে পারে। নো ডাউট ইউ উইল থিঙ্ক দ্যাট, নিশ্চয়ই তোমাকে এটা ভাবাবে, দ্যাট দিস স্টেটমেন্ট, এই কথাটি, মে কনফিউজ, তোমাকে বিব্রত করতে পারে কিসের সঙ্গে? রিডিং উইথ স্টাডি। রিডিং মানে সাধারণভাবে পড়া, আর এখানে স্টাডি মানে হচ্ছে গভীরভাবে পড়া, মানে সেই পাঠ বুঝে পড়া। তাহলে দুটোর মধ্যে তফাৎ রয়েছে। দেখো, আমরা একটা যখন কাউকে বলে রিডিং পড়তো, সে হু করে রিডিং পড়ে যেতে পারে। তার মানে কি হচ্ছে না হচ্ছে, বিষয়টা কি বোঝাচ্ছে না বোঝাচ্ছে, এটা অনেক সময় আমরা খেয়াল করি না, শুধু রিডিং পড়া, সেটাকেই বলা হচ্ছে রিডিং। আর স্টাডি মানে হচ্ছে বিষয়টা বুঝে বুঝে পড়া। অর্থাৎ এক লাইন পড়লাম, সেটা বুঝলাম, সে কী বোঝাতে চাইছে, পরের লাইনটা কীরকম হতে পারে, কোন দিকে যেতে পারে, এইগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি, এটাকে বলা হচ্ছে স্টাডি, মানে গভীরভাবে পাঠ। তাহলে সাধারণভাবে পড়া এবং গভীরভাবে পাঠ করার মধ্যে একটা কনফিউশন, অর্থাৎ তোমাকে একটা সমস্যায় তোমাকে ফেলতে পারে, তোমাকে বিব্রত করতে পারে। কনফিউজ হচ্ছে বিব্রত করা। তাহলে নিঃসন্দেহে তুমি অবশ্যই ভাবতে পারো যে এটা সাধারণভাবে পড়া এবং গভীরভাবে পড়ার মধ্যে একটা বিব্রত সৃষ্টি করতে পারে। নেক্সট, ইউ মাইট সে, তুমি বলতেই পারো। দেখো, এখানে কোটেশন রয়েছে। আগের দিন আমরা বলেছিলাম যে রিপোর্ট, এই প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে যদি কোথাও কোনো কোটেশন ইউজ করা থাকে, তাহলে সেই কোটটা কিন্তু আমরা প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে লিখব না। কিন্তু এই কোট দিয়ে যদি কোনো মিনিংফুল কোনো আইডিয়া থাকে, কোনো একটা ডিফারেন্ট কোনো পয়েন্টকে মেনশন করে, তাহলে কিন্তু আমরা এই কোটটা থেকে আইডিয়া এক্সট্র্যাক্ট করে নেব, মানে আইডিয়াটাকে আমরা এখান থেকে নেব। কিন্তু ডাইরেক্টলি, যেখানে দেখো কোটেশন এখান থেকে শুরু হয়েছে, দেখো পুরো এখান থেকে শুরু, এইখানে গিয়ে শেষ হয়েছে, তার মানে পুরো স্পিচটা কোটেশনের মধ্যে রয়েছে। এই কোটেশন কিন্তু আমরা ওখানে সরাসরি প্রেসি রাইটিংয়ে লিখব না, ঠিক আছে? মনে রাখবে এগুলো। তাহলে ইউ মাইট সে, তুমি বলতে পারো, হোয়েন উই রিড হিস্ট্রি অর ফিলোসফি অর সায়েন্স, তুমি বলতেই পারো যখন আমরা ইতিহাস, ফিলোসফি হচ্ছে দর্শন, এবং বিজ্ঞানের কোনো বই পড়ি, দেন উই ডু রিড, এমফাসাইজ করা হয়েছে, তখন আমরা পড়ি, ভেরি থরলি, সেটাকে গভীরভাবে পাঠ করি, স্টাডিং অল দ্য মিনিংস, প্রত্যেকটা অর্থ মানে বুঝে বুঝে পড়ি, অফ দ্য টেক্সট স্লোলি, ধীরে ধীরে মানে বুঝে বিষয়টা পড়ার চেষ্টা করি। কোনগুলো? যখন আমরা কোনো ইতিহাস বই পড়ি, কোনো দর্শনের বই পড়ি, যখন বিজ্ঞানের পড়ি, তখন কিন্তু আমরা খুব গভীরভাবে বিষয়টাকে পড়ি এবং মানে বুঝে পড়ি, ধীরে ধীরে পড়ি, অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইট, এবং এই বিষয়গুলোকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কোন বিষয়টা নিয়ে? না, যে বিষয়টা আমরা পড়ছি সেই বিষয়টা নিয়ে আমরা শুধু পড়ি না, পড়ার সঙ্গে সঙ্গে তার অর্থ অনুধাবন করার চেষ্টা করি, বিষয়টা কি বোঝাতে চাইছে সেইটা বোঝার চেষ্টা করি, কোন দিকটাকে ফোকাস করা হচ্ছে সেইগুলো বোঝার চেষ্টা করি যখন আমরা এই বইগুলো পড়ি। কোনগুলো? হিস্ট্রি, ইতিহাস, ফিলোসফি, দর্শন এবং বিজ্ঞানের বই পড়ি। সবতেই বুঝতে পারছি যে পড়াশোনাটাকে এখানে এমফাসাইজ করা হচ্ছে। তার কারণ প্রথমে বলা হচ্ছে যে একটা বই পড়ে যখন একটা বিষয় সম্বন্ধে, ওই বিষয় সম্বন্ধে আমরা আমাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারি, তাহলেই বইটা সঠিকভাবে পড়া হয়। তাহলে এখানে সেই রিলেটেড দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে। কি এক্সাম্পল? যে বলা হচ্ছে একটা সাধারণভাবে পড়া, একটা গভীরভাবে পড়া, এবং গভীরভাবে পড়াটা আমরা কখন করি? যখন এই বিষয়গুলো আমরা পড়ি, ইতিহাস, দর্শন বা বিজ্ঞানের বই পড়ি, তখন আমরা খুব গভীরভাবে পাঠ করি, ধীরে ধীরে পড়ি, মানে বুঝে পড়ি, এবং সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি। দেখো, থিঙ্কিং অ্যাবাউট ইট, দিস ইজ হার্ড স্টাডি, অর্থাৎ এই কাজটা
একটা কঠিন প্রক্রিয়া, এই পড়াশুনোটা একটা কঠিন প্রক্রিয়া। কোনটা? স্টাডিটা, অর্থাৎ বুঝে পড়া, শুধুমাত্র রিডিং পড়ে যাওয়া নয়। দেখো ছোটোবেলাতেই তোমরা অনেকেই জানো বাংলা ইংরেজির ক্ষেত্রে স্যারেরা আমাদের রিডিং পড়াতেন, যে রিডিংটা ঠিকমতো পড়তে পারছো কি না। সেক্ষেত্রে হয়তো অনেকে মানে জিজ্ঞাসা করা হয়, কেউ মানে বলুক বা না বলুক, সঠিকভাবে রিডিংটা সে পড়ছে কি না সেটা কিন্তু দেখা হয়। তো সঠিকভাবে শুধু পড়া, রিডিং পড়া আর তার অর্থ বুঝে পড়া, এটি দুটোর মধ্যে কিন্তু অবশ্যই তফাৎও রয়েছে। দেখো দিস ইজ এ হার্ড স্টাডি মানে এটি একটি কঠিন প্রক্রিয়া, মানে এইভাবে এই পাঠটা একটি কঠিন প্রক্রিয়া। বাট হোয়েন উই রিড আ স্টোরি অর এ পোয়েম আউট অফ দ্য ক্লাস আওয়ার্স, ভালো করে দেখো, আউট অফ ক্লাস আওয়ার্স, ক্লাস আওয়ার মানে ক্লাসের বাইরে কোনো বই পড়ি তা কিন্তু নয়। ক্লাস আওয়ার মানে হচ্ছে স্কুল পাঠ্য বইয়ের বাইরে আমরা যেগুলো পড়ি, কোনগুলো? হোয়েন উই রিড স্টোরি অর এ পোয়েম, যখন আমরা একটা কবিতা বা গল্প পড়ি স্কুল পাঠ্য বইয়ের বাইরে। স্কুল আওয়ার মানে কিন্তু স্কুল সময়ের মধ্যে নয়, মানে স্কুলে থাকাকালীন নয়, স্কুল পাঠ্য বইয়ের বাইরে। উই রিড ফর অ্যামিউজমেন্ট, সেটা আমরা শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্য, মজা পাওয়ার জন্য আমরা পড়ি, অ্যামিউজমেন্টের জন্য। অ্যামিউজমেন্ট অ্যান্ড স্টাডি আর টু ডিফারেন্ট থিংস, এখানে কোটেশনটা শেষ হচ্ছে। তাই শুধুমাত্র মজা করা এবং পড়াশুনো এটা সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে আমরা যখন একটা স্কুল পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ি, একটা গল্প পড়ছি, মানে সেটা স্কুল লেভেল, স্কুল টেক্সট বইয়ের মধ্যে নেই, বা একটা অন্য কোনো কবিতা পড়ছি যেটা স্কুল পাঠ্য বইয়ের মধ্যে নেই, সেই পড়াগুলো আমরা হয়তো অতটা গভীরভাবে পাঠ করি না, শুধুমাত্র মজা পাওয়ার জন্য, বিনোদনের জন্য পড়ি। অ্যামিউজমেন্ট মানে হচ্ছে বিনোদন, এই কথাটা তোমরা ইউজ করতে পারো। তাহলে দেখো, বাট হোয়েন উই রিড এ স্টোরি অর এ পোয়েম, কিন্তু যখন আমরা একটি গল্প অথবা কবিতা পড়ি স্কুল পাঠ্য বইয়ের বাইরে, উই রিড ফর অ্যামিউজমেন্ট, আমরা শুধুমাত্র বিনোদনের জন্য পড়ি। অ্যামিউজমেন্ট অ্যান্ড স্টাডি আর টু ডিফারেন্ট থিংস, বিনোদন এবং গভীরভাবে পাঠ এটি সম্পূর্ণ আলাদা বিষয়। তাহলে লেখার সময় খেয়াল করতে হবে যে বাংলাটা বা ইংরেজি যেভাবে রয়েছে সেইভাবে সরাসরি না লিখে এই সেন্টেন্সগুলোর থিম, বিষয়টা কি বোঝাতে চাইছে সেটাকে গুরুত্ব দিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করবে। বেশ, তাহলে এই বিষয়টা বোঝা গেল, পুরোটা আসি, আরেকবার আসবো আমরা এখানে। চলো পরেরটা, আই এম নট শিওর, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম। যদি কোনো সেন্টেন্সের বা প্যাসেজের মধ্যে ডাইরেক্ট স্পিচ থাকে, অথবা যদি ফার্স্ট পারসন মেনশন থাকে, ফার্স্ট পারসন কিন্তু প্রেসি রাইটিংয়ে আমরা লিখব না, এটাকে আমরা থার্ড পারসন, অর্থাৎ অথার অথবা পোয়েট বা যে বক্তা স্পিকার যিনি বলছেন তার বক্তব্য অনুযায়ী আমরা বলবো, কিন্তু সেটা মেনশনও করব না যে অ্যাকর্ডিং টু দ্য অথার, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এগুলো কিচ্ছু বলার দরকার নেই, আমরা ওখান থেকে আইডিয়া এক্সট্র্যাক্ট করব। তাহলে কি বলছে দেখো, লেখকের বক্তব্য, আই এম নট শিওর দ্যাট ইউ উইল থিঙ্ক দিস, আমি নিশ্চিত নই যে তোমরা এটা সবাই এরকমই ভাবো। এটা যদি আপনারা করো তাহলে আপনি আপনারা অনুযায়ী লিখবে, তুমি হলে তুমি তোমরা লিখবে, এটা কিন্তু তুমি আপনি এরকমটা গুলিয়ে ফেলো না যেন, ঠিক আছে? আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, দ্যাট ইউ অল থিঙ্ক দিস, তোমরা সবাই এটা ভাবো, অথবা আপনারা সবাই এটা ভাবেন, যেভাবেই হোক একটা লিখলেই হবে। বাট ইয়াং ম্যান জেনারেলি ডু সো থিঙ্ক, কিন্তু যুবকেরা সাধারণভাবে এটাই ভাবে। কোনটা ভাবে না, এই যে গল্পের বই পড়া, পাঠ্যপুস্তকের বাইরে যে পড়া, সেই পড়াগুলো সেটা অ্যামিউজমেন্টের জন্য পড়ি, এটা সাধারণভাবে যুবকেরা ভাবেন, কিন্তু আমি তা ভাবছি না। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই যে সবাই এটা ভাবে কিনা, সবাই ওই বিষয়টা ভাবে কিনা আমি জানি না, নিশ্চিত নই, কিন্তু সাধারণভাবে যুবকেরা এরকমটাই ভেবে থাকে। নেক্সট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এভরি বুক ওয়ার্থ রিডিং ought to be read in the same way that a scientific book is read। দেখো, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আসলে বা বাস্তবিকই, এভরি বুক, প্রত্যেকটি বই, ওয়ার্থ রিডিং, প্রত্যেকটি বইয়ের পাঠ, গুরুত্বপূর্ণ পাঠ, ওয়ার্থ রিডিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পাঠ, ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ পাঠ, অট টু বি, হওয়া উচিত, অট টু বি রেড, অর্থাৎ গুরুত্বপূর্ণ পাঠ পড়তে হবে, সেটা পড়া উচিত, ইন দ্য সেম ওয়ে, ঠিক একই রকমভাবে,
দ্যাট এ সায়েন্টিফিক বুক ইজ রেড, যেমনি করে একটি বিজ্ঞানের বই পড়া হয়। ইজ রেড প্যাসিভ ফর্মে রয়েছে, ইজ রেড মানে হচ্ছে পড়া হয়। রিডের প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম সবটাই একই, রিড রেড রেড, শুধু প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয় কিন্তু ওয়ার্ড একই থাকে। রিড রেড রেড, ইজ রেড মানে একটি বিজ্ঞানের বই যেভাবে পাঠ করা হয়, যেভাবে আমরা পড়ি, ঠিক অন্যান্য সবকটা বই কিন্তু একই রকমভাবে পড়া উচিত, এটা লেখকের বক্তব্য। নট সিম্পলি ফর অ্যামিউজমেন্ট, শুধুমাত্র বিনোদনের জন্য পড়া উচিত নয়, তাহলে সেই বইগুলোকেও গুরুত্ব সহকারে পাঠ করা দরকার, পড়া দরকার। অ্যান্ড এভরি বুক ওয়ার্থ রিডিং, এবং প্রত্যেকটি বইয়ের পাঠ গুরুত্বপূর্ণ পাঠ, ওয়ার্থ রিডিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ পাঠ, ওটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে যখন তুমি এটার মিনিং করছো সেই সময় তোমাকে একটু খেয়াল করতে হবে যে কোন বিষয়গুলোকে এমফাসাইজ করা হচ্ছে, কোন বিষয়গুলোকে ফোকাস করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। রিডিং শুড হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ ভ্যালু, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পাঠের, শুধুমাত্র বইটা নয়, প্রত্যেকটি বইয়ের গুরুত্বপূর্ণ পাঠের শুড হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ ভ্যালু, একই রকম গুরুত্ব রয়েছে, ইন ইট এর মধ্যে, দ্যাট এ সায়েন্টিফিক বুক হ্যাজ, যেমনি করে একটি বিজ্ঞানের বইয়ের রয়েছে। তাহলে তুমি যদি বইটাকে সঠিকভাবে পড়ো, গুরুত্ব দিয়ে পড়ো, বুঝে পড়ার চেষ্টা করো, গভীরভাবে চিন্তাভাবনা করে পড়ার চেষ্টা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে একটি বিজ্ঞানের বইতে যেমনি করে তার গুরুত্ব রয়েছে, তার যে মূল্য রয়েছে, ঠিক একই রকমভাবে তুমি যদি ওই বইগুলোকেই পড়ো তাহলে কিন্তু তুমি সমান গুরুত্ব পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দেখো, বিজ্ঞানের বইটা বিজ্ঞান ভিত্তিক হবে, ইতিহাসের বইটা তো বিজ্ঞানের এলিমেন্ট দিয়ে থাকবে না, কিন্তু তার রাইটিংটাও বিজ্ঞান ভিত্তিক, অর্থাৎ তার বিষয়টা তার মতো করে প্রেজেন্ট করা হয়েছে। একটি বাংলার বই, সেটাকে তার মতো করে প্রেজেন্ট করা হয়েছে, তার বিষয়বস্তু অনুযায়ী সেটাকেও প্রেজেন্ট করা হয়েছে, সেইভাবে লেখা রয়েছে। তাই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে পড়া দরকার, এটাতেই তিনি জোর দিয়েছেন। দ্য সেম অ্যামাউন্ট অফ ভ্যালু ইন দ্যাট সায়েন্টিফিক, ইন দ্যাট এ সায়েন্টিফিক বুক হ্যাজ, যেমনি করে একটি বিজ্ঞানের বইয়ের গুরুত্ব রয়েছে, তেমনিভাবে স্কুল পাঠ্য বইয়ের বাইরেও সেই বইগুলোতেও কিন্তু সমান গুরুত্ব রয়েছে। যদি সেগুলোকে আমরা গুরুত্ব সহকারে পড়ি তাহলেই সেই গুরুত্বটা আমরা খুঁজে পাবো। দো দ্য ভ্যালু মে বি টোটালি ডিফারেন্ট, এ দেখো প্রত্যেকের ডিফারেন্ট কাইন্ড, প্রত্যেকের বিষয়বস্তুতে এক হবে না, সেটা হওয়া উচিত নয়। একটা বিজ্ঞানের বই, একটা ইতিহাসের বই, একটা ফিলোসফির বই, একটা গল্পের বই, একটি হাসির গল্পের বই, একটি ভূতের গল্পের বই, একটি ছড়ার বই বা কবিতার বই, এগুলো প্রত্যেকেরই তার নিজস্ব একটা ক্লাস, নিজস্ব একটা ফর্মে লেখা রয়েছে। তাই সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। সেটা কখন বুঝতে পারবো? যদি আমরা ওই বইটাকে গুরুত্ব সহকারে পড়ি, ওই বইটাকে যদি আমরা মন দিয়ে পড়ি, যদি আমরা বুঝে পড়ার চেষ্টা করি, সেই বিষয়টাকে নিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে দেখব যে তার মধ্যে ওই বইগুলোতেও কিন্তু বেশ কিছু গভীরতা রয়েছে, তার মধ্যেও কিন্তু আলাদা কোনো বিষয়বস্তু, যেটার মধ্যেও সত্যি সত্যি একটা আলাদা গুরুত্ব রয়েছে। দেখো, দো দ্য ভ্যালু মে বি অফ টোটালি ডিফারেন্ট কাইন্ড, প্রত্যেকের মূল্য হয়তো আলাদা, প্রত্যেকের বিষয়বস্তু হয়তো আলাদা। ফর আফটার অল, তার কারণ সর্বোপরি, দ্য গুড বুক অফ ফিকশন অর রোম্যান্স অর পোয়েট্রি, তার কারণ হচ্ছে প্রত্যেকটি কথা সাহিত্যের ভালো বই, প্রত্যেকটি ভালো বই কিসের উপরে? কথা সাহিত্যের উপরে, রোমান্সের উপরে, চিন্তাভাবনা বা ভালোবাসার উপরে, পোয়েট্রি কবিতার উপরে, যতগুলো ভালো বই রয়েছে সেই বইগুলি ইজ আ সায়েন্টিফিক ওয়ার্ক, অর্থাৎ এই বইগুলি হচ্ছে প্রত্যেকেরই একটা বিজ্ঞান ভিত্তিক কাজ, বিজ্ঞানের বই নয়। এই রাইটিংটা, স্টাইলটা, ফরম্যাটটা, প্রেজেন্টেশন করাটাই হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়ার্ক। সায়েন্স আসলে কি? যেখানে লজিক রয়েছে, যুক্তি রয়েছে, যেখানে, তাহলে গল্পের বইতে গল্পের মতো করে বলা আছে, যেখানে ফিকশনের বই, কথা সাহিত্যের বই, কল্পবিজ্ঞানের বই, সেখানে তার মতো করে বলা হয়েছে, যেখানে রোম্যান্সের বই সেখানে সেরকমটাই প্রেজেন্ট করা হয়, পোয়েট্রি কবিতা। দেখো, একটা কবিতা নিশ্চয়ই গল্পের মতো হবে না, তাই তো? একটা উপন্যাস নিশ্চয়ই কবিতার মতো হবে না। তাহলে প্রত্যেকটা রাইটিংই, এই যে লেখার যে ফরম্যাট, সেই ফরম্যাটটাকে বলা হচ্ছে যে প্রত্যেক রাইটিংই সায়েন্টিফিক ওয়ার্ক, বিজ্ঞানভিত্তিক কাজ। ইট হ্যাজ বিন কম্পোজড অ্যাকর্ডিং টু দ্য বেস্ট প্রিন্সিপালস অফ মোর দ্যান ওয়ান সায়েন্স। দেখো, মোর দ্যান ওয়ান সায়েন্স মানে একের বেশি বিজ্ঞানের উপর নির্ভর করে, প্রিন্সিপালস মানে নীতি, একের বেশি বিজ্ঞানের
নীতির উপরে নির্ভর করে এই বইগুলিকে কম্পোজ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন ধরনের নীতি রয়েছে, সেই যতগুলো নীতি রয়েছে বিভিন্ন নীতিকে ভিত্তি করে এক একটা বই কম্পোজ করা হয়েছে, তৈরি করা হয়েছে। তার মানে গল্পের বইটা গল্পের মতো, কবিতার বইটা কবিতার মতো, কবিতাটা গল্পের মতো নয়। ইতিহাস বই সেটা নিশ্চয়ই বিজ্ঞান বইয়ের মতো হবে না, বিজ্ঞানের বই সেটা নিশ্চয়ই জিওগ্রাফির বইয়ের মতো হবে না। তার মানে প্রত্যেকটা বইয়ের যে আলাদা ক্লাস রয়েছে, তার ভ্যালু রয়েছে, তার গুরুত্ব রয়েছে, এই ফরম্যাটটা মেনটেন করাটাই হচ্ছে একটা সায়েন্টিফিক ওয়ার্ক, একটা বিজ্ঞান ভিত্তিক কাজ। মানে সেটাও লজিক্যালি হয়, সেটাও ইলজিক্যাল হয় না। তাই বলা হচ্ছে যে এই বইগুলি যে তৈরি করা হয়েছে বিজ্ঞানের সেরা নীতির অনুসরণ করে, অনেক বিজ্ঞানের সেরা নীতি অনুসরণ করে বইগুলি তৈরি করা হয়েছে, বাট স্পেশালি অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ দ্য গ্রেট সায়েন্স অফ লাইফ। জীবনের সেরা বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানগুলির উপরে দেখো, জীবনের সেরা বিজ্ঞানের নীতি অনুসারে রচিত হয়েছে দ্য নলেজ অফ হিউম্যান নেচার। সেই বিজ্ঞানের সেরা নীতি কোনটা, সেরা নলেজ কোনটা, সেটা হচ্ছে দ্য নলেজ অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির জ্ঞান। অর্থাৎ মানব প্রকৃতির জ্ঞান সম্বন্ধেই সবথেকে বেশি সায়েন্সের নীতিগুলোকে নিয়েই এই বইগুলি রচিত হয়েছে। অর্থাৎ মানুষের যে চিন্তাভাবনা, মানুষের যে অ্যাক্টিভিটি, তাদের রীতিনীতি বা তাদের বিভিন্ন কার্যকলাপ, এইগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বই রচিত হয়েছে। একটা সবাই যদি একই রকম একই ফরম্যাটের একই রকম গল্প যদি হয়, তোমার নিশ্চয়ই সেটা পড়তে ভালো লাগবে না। একটা ইতিহাসের বই, একটা ভূগোলের বই, সবই কি একই রকম? কখনোই হয় না। তাই বলছে প্রত্যেকটা বইয়েরই বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে, এবং সেই বিশেষ গুরুত্বগুলোকে বুঝতে হলে বইটাকে ভালো করে পড়া দরকার, গভীরভাবে পাঠ করা দরকার। শুধু তাই নয়, শুধুমাত্র স্কুল পাঠ্য বইয়ের পুস্তক নয়, স্কুল পাঠ্য বইয়ের বাইরেও যে বই রয়েছে সেই বইগুলোতেও তাদেরও বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই বইগুলোকেও যদি আমরা অনুধাবন করি, সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে ভালো করে পড়তে হবে। পুরো বিষয়টা সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি, দেখো। প্রথমে বলা হলো যে নো ম্যান is really able to read a book who is not able to express his own opinion regarding the contents of the book। কোনো বিষয়বস্তুর বইয়ের বিষয়বস্তু সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে না পারলে তাহলে একজনের সঠিকভাবে বই পড়া হয় না। পরিষ্কার হলো? তার মানে বলা হচ্ছে যে বইটাকে ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু আমরা এবারে আইডিয়া এক্সট্র্যাক্ট করব। একজন ব্যক্তির সঠিকভাবে বই পড়া হয় না যতক্ষণ না সেই বইটির বিষয়বস্তু সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে পারে। তার মানে কি, বইটাকে ভালো করে পড়তে বলা হচ্ছে। আমরা একটা পয়েন্ট পাচ্ছি, নাম্বার 1 কি পেলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং, পড়ার গুরুত্ব, এবং সেটা ইম্পর্ট্যান্ট হতে হবে, মানে পড়াটাকে গুরুত্ব সহকারে করতে হবে। পরে দেখো, মানে এখান থেকে আমরা একটা আইডিয়া পেলাম। নেক্সট দেখো, নো ডাউট ইউ উইল থিঙ্ক দ্যাট দিস স্টেটমেন্ট মে কনফিউজ রিডিং উইথ স্টাডি। এই বিষয়টা সাধারণভাবে পড়া এবং গভীরভাবে পড়ার মধ্যে তোমার মধ্যে একটা বিব্রতবোধ তৈরি করতে পারে, তোমাকে বিব্রত করতে পারে। ইউ মাইট সে, তুমি বলতে পারো, হোয়েন ইউ রিড হিস্ট্রি অর ফিলোসফি অর সায়েন্স দেন উই রিড ভেরি থটফুলি, ভেরি থরলি, স্টাডিং অল দ্য মিনিং অফ দ্য টেক্সট স্লোলি অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইট। এটা হচ্ছে ওয়ে অফ রিডিং। কীভাবে পড়ছি, সেকেন্ড পয়েন্ট আমরা পাচ্ছি, দেখো। ওয়ে অফ রিডিং, পড়ার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা পড়ি। এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল কিন্তু আমরা নেব না, এক্সাম্পলের আইডিয়া নেব যে পড়াশোনাটা আমাদের কিভাবে হওয়া উচিত, বুঝেছো? ওয়ে অফ রিডিং, ওয়ে অফ রিডিং, পড়াটা কিভাবে হবে সেটা বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, দিস ইজ হার্ড স্টাডি বাট হোয়েন উই রিড এ স্টোরি অর এ পোয়েম আউট অফ ক্লাস আওয়ার্স উই রিড ফর অ্যামিউজমেন্ট। অ্যামিউজমেন্ট অ্যান্ড স্টাডি আর টু ডিফারেন্ট থিংস। অর্থাৎ এখানেও ওই আইডিয়াটাকেই আবার এমফাসাইজ করা হচ্ছে, কীভাবে পড়তে হবে না, গুরুত্ব সহকারে পড়া দরকার, এবং পড়াটার যেমনি করে বিজ্ঞানের বই আমরা পড়ি সেইভাবে অন্যান্য পড়াগুলোকেই পড়া দরকার, এটা তিনি বলেছেন। তার মানে একটা সাজেশান তিনি দিয়েছেন। বেশ,
নেক্সট দেখো, আই এম নট শিওর দ্যাট ইউ উইল অল থিঙ্ক দিস। আমি নিশ্চিত নই যে তোমরা সবাই এটা ভাবো। এই পয়েন্টটা আমাদের এখানে প্রয়োজন নেই, বাট ইয়াং ম্যান জেনারেলি ডু শো থিঙ্ক। সাধারণভাবে অন্যান্য যুবক লোকেরা এটাই ভেবে থাকেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এভরি বুক ওয়ার্থ রিডিং অট টু বি রেড ইন দ্য সেম ওয়ে দ্যাট আ সায়েন্টিফিক বুক ইজ রেড নট সিম্পলি ফর অ্যামিউজমেন্ট। অর্থাৎ কোনো বই পড়া, বইয়ের কোনো পাঠ, সেটা অবশ্যই একটা বিজ্ঞান ভিত্তিক বইয়ের মতো করেই হবে। তাহলে আমরা এখানে নাম্বার 3 করব। এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ রিডিং। শুধুমাত্র আমরা পড়লে হবে না, পড়াটাকে গুরুত্ব সহকারে পড়তে হবে। আর কি করতে হবে, দো দ্য ভ্যালু অফ টোটালি ডিফারেন্ট কাইন্ড, যদিও তাদের আলাদা আলাদা ডিফারেন্ট প্যাটার্নে বা ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটারের উপরে বইগুলো থাকতে পারে, অবশ্যই থাকবে সেটা। ফর আফটার অল এ গুড বুক অফ ফিকশন অর রোম্যান্স অর পোয়েট্রি ইজ এ সায়েন্টিফিক ওয়ার্ক। এটা একটা পয়েন্ট, যে রাইটিংগুলো সবই হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ক। অর্থাৎ যে লেখাগুলো লেখা হচ্ছে, যে বইগুলো তৈরি হচ্ছে, সেগুলোর প্রত্যেকের মধ্যে কিছু না কিছু লজিক রয়েছে। সেগুলো এমনি এমনি তৈরি হয় না, তার একটা লজিক্যালি সেগুলোকে মেনটেন করা হয়, লজিক্যালি সেগুলো লেখা হয়, তাই একটি সায়েন্টিফিক ওয়ার্ক বলা হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা বলে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে বইগুলো তৈরি করা হচ্ছে, সেই বইগুলোতে মানব প্রকৃতির বিজ্ঞান সম্বন্ধে ডিসকাস করা হয়, বা মানব প্রকৃতির বিভিন্ন প্রকৃতি সম্বন্ধেই আলোচনা করা হয় বিভিন্ন বইতে। তো এটা একটা পয়েন্ট আমরা মেনশন করতে পারি, নাম্বার 5। হচ্ছে নলেজ অফ হিউম্যান নেচার, অর্থাৎ নলেজ অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির জ্ঞান সম্বন্ধেই বইগুলিতে বিভিন্নভাবে সেগুলোকে প্রেজেন্ট করা হয়, বা সেগুলোকে প্রকাশ করা হয়, বা সেগুলোকে উপস্থাপন করা হয়। তো এটা হচ্ছে মোট বিষয়টা। আমরা 4টে পয়েন্ট এখান থেকে আমরা পেলাম, 5টা। প্রথম পয়েন্ট পেলাম ইম্পর্টেন্স অফ রিডিং, ওয়ে অফ রিডিং, কীভাবে পড়া দরকার। এরপর রয়েছে ইম্প্যাক্ট অফ রিডিং, সায়েন্টিফিক ওয়ার্ক, আর নলেজ অফ হিউম্যান নেচার। এই প্রকৃতিগুলোর উপরে তৈরি করা হয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করা হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা হচ্ছে এই টপিকটাতে। তাহলে দেখো, এখানে মূল যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে একটা বইয়ের পাঠ কিভাবে হওয়া দরকার, একটি বইকে আমরা কিভাবে পড়ব, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে এখানে ফোকাসিং পার্টটা হচ্ছে বইগুলোর গুরুত্বটা আমরা বুঝতে পারবো শুধুমাত্র পড়ার ওপরে, অর্থাৎ কতটা গুরুত্ব দিয়ে পড়ছি আমরা। তো বুঝতেই পারছো, মূল বিষয়টা এখানে আর বোঝানোর কিছুই নেই, তোমরা সবাই ধরতেই পেরেছো যে পড়াটাকে গুরুত্ব দিতে হবে, সেটা শুধুমাত্র রিডিং নয়, স্টাডি হতে হবে। অর্থাৎ গুরুত্ব সহকারে পড়া, সেটা নিয়ে চিন্তাভাবনা করা, তবেই ওই বিষয়টা সম্বন্ধে আমরা অনুধাবন করতে পারবো, এবং তাহলেই আমরা ওই বিষয়টা সম্বন্ধে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবো। এবং যখনই আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারছি, তখনই বুঝে নিতে হবে যে আমি বা আমার বইটি সঠিকভাবে পড়া হয়েছে। পরিষ্কার হলো বিষয়টা? দেখো এবার এটা আমরা কীভাবে লিখব। দেখো, টাইটেলটাও এখানে উপরে দেওয়া রয়েছে, কিন্তু তোমরা প্রথমে টাইটেল লিখবে না। নিড অফ সিরিয়াস স্টাডি, এটা একটা হতে পারে, অথবা সিরিয়াস স্টাডি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। দেখো, তোমরা যখন টাইটেল দেবে, হেডিং দেবে, সেটা শুধুমাত্র একটা নয়, একটার বেশি তোমরা হেডিং দেওয়ার চেষ্টা করো। এটা ছাড়া ওটা, ওটা ছাড়া ওটা, আর অন্য কিছু করা যায় কিনা, 2-3টে টাইটেল দেওয়ার চেষ্টা করবে। তার মধ্যে থেকে তুমি নিজেই খুঁজে পাবে একটা বেস্ট টাইটেল। তাই একটা টাইটেল না করে 2-3টে টাইটেল চিন্তাভাবনা করার চেষ্টা করো, বা ভেবে দেখো যে ওটাকে আর অন্য কোনো টাইটেল দেওয়া যায় কি না, একটু ভেবে নেবে। চলো কীভাবে আনসার লিখবো দেখো। It is important to read a book seriously irrespective of its different genres. Genres মানে হচ্ছে বিভিন্ন আসপেক্ট, বিভিন্ন কন্টেন্টস, বিভিন্ন সাবজেক্ট। এবারে জনারের পরিবর্তে আমি লিখতে পারি কোয়ালিটিস, অথবা কন্টেন্টস, অথবা সাবজেক্টস। এইগুলো কিন্তু এতগুলো লেখা যাবে না,
এক্সামে হলে তোমরা একটাই লিখবে। আমি এটা দিচ্ছি তোমাদের ভোকাবুলারি সহযোগিতার জন্য, যে ওই শব্দটা ছাড়া আমরা অন্য কোনোভাবে কি ওয়ার্ড দিতে পারি, সেই জন্য একের বেশি শব্দ আমরা লিখেছি, আমি লিখেছি। তোমরাও কিন্তু প্র্যাকটিস করার সময় ওইভাবেই লেখার চেষ্টা করো, যে ওই শব্দটার পরিবর্তে আর অন্য কোনো শব্দ ইউজ করা যায় কি না। দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড এ বুক। মনে রাখবে, এই ক্ষেত্রে বেশিরভাগ ছেলেমেয়েরা যে ভুলটা করে থাকে, অনেকেই লিখে ফেলে যে উই শুড রিড, উই শুড রিড। এইটা বলা যাবে না, শুড আমরা দেব না, শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো দেব না। এটা আমরা সাজেস্টিভ ওয়েতে লিখব না, আমি জেনারেল ফর্মেই লিখব, স্টেটমেন্ট ফর্মেই লিখব। তাই এখানে বলা হয়েছে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড এ বুক। এই ভুলগুলো কিন্তু করবে না, উই শুড রিড বা এভরিওয়ান শুড রিড হবে না, শুড দেবে না। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড এ বুক সিরিয়াসলি। দেখো, গুরুত্বপূর্ণ পাঠের উপরে জোর দেওয়া হয়েছে, ইরেসপেক্টিভ অফ ইটস ডিফারেন্ট জনার্স, কোয়ালিটিস, কন্টেন্টস অর সাবজেক্ট। তার সাবজেক্ট বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের হোক না কেন, পড়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিসের জন্য? টু গ্রাস্প দ্য আন্ডারলাইং মিনিং অফ দ্য বুক। ওই বইটির অর্থ অনুধাবন করার জন্য। গ্রাস্প মানে হচ্ছে টু ফাইন্ড আউট, খুঁজে বের করা। টু গ্রাস্প হতে পারে, টু আন্ডারস্ট্যান্ড হতে পারে, দ্য আন্ডারলাইং মিনিং অফ দ্য বুক, বইটির গুরুত্ব বোঝার জন্য। অ্যান্ড এক্সপ্রেস ওপিনিয়ন, এবং নিজের মতামত প্রকাশ করতে পারি অথবা আইডিয়া প্রকাশ করতে পারি। অন ইটস থিম, এই বিষয়বস্তুটির ওপরে। অ্যাজ বুকস আর কম্পোজড, কারণ কি, যেহেতু বইগুলি তৈরি হয়, বুকস আর কম্পোজড সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে, মেইনলি গভর্নিং হিউম্যান নেচার টু প্রডিউস ইটস ভ্যালু, মানুষের প্রকৃতির উপরে, মানুষের বিভিন্ন কোয়ালিটির উপরে। গভর্নিং মানে হচ্ছে ওটাকে কেন্দ্র করে, হিউম্যান নেচার টু প্রডিউস, তৈরি করতে, ইটস ভ্যালু অথবা ওয়ার্থ, তার গুরুত্বটাকে বোঝানোর জন্য। অর্থাৎ মানব প্রকৃতির জ্ঞান, মানব প্রকৃতির নলেজ, সেটাকে প্রকাশ করার জন্য, তৈরি করার জন্য বিভিন্ন গুরুত্ব সহকারে এই বইগুলিকে তৈরি করা হয়। উইথ ডিফারেন্ট টেস্টস, বিভিন্ন ধরনের, টেস্ট মানে হচ্ছে বিভিন্ন স্বাদের। অর্থাৎ একটা বই, সেটা কবিতা, গল্প, উপন্যাস, কীরকমটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে টেস্ট। ডিফারেন্ট টাইপ, সেটা কি বলা হচ্ছে? উইথ ডিফারেন্ট টেস্ট। দেখো, এটা পুরোটা কিন্তু একটা লাইনেই করা হয়েছে, সিঙ্গেল সেন্টেন্স। সো রিডিং বুকস অনলি অ্যামিউজমেন্ট, তাই শুধুমাত্র বিনোদনের জন্য পড়া ইজ আ ফুলিশ ওয়ার্ক অথবা ইম্বেসাইল। একটা শব্দে আমরা ইম্বেসাইল লিখতে পারি, যদি না জানা থাকে তাহলে লিখবো আমরা ফুলিশ ওয়ার্ক। অর্থাৎ শুধুমাত্র বিনোদনের জন্য পড়া, বিনোদনের জন্য পাঠ, এটা বোকামি, আমাদের কাছে এটা বোকামি হবে। পুরো প্যাসেজটার আমরা দুটো লাইনে শেষ করলাম। এখানে লাইন রয়েছে অনেকগুলো, কিন্তু এটা একটা সিঙ্গেল সেন্টেন্স প্রথমটা, আর পরে আরেকটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সে পুরো আইডিয়াটাকে এখানে এক্সপ্রেস করা হয়েছে, লেখা রয়েছে, এবং হেডিং দেওয়া রয়েছে, দুটো হেডিং রয়েছে, নিড অফ সিরিয়াস স্টাডি অথবা সিরিয়াস স্টাডি অ্যান্ড ইম্পর্টেন্স। তুমি এখানে নিডের পরিবর্তে ইম্পর্টেন্স অফ সিরিয়াস স্টাডিও বলতে পারো। তো ঠিক এইভাবে যখনই তোমরা আনসার লিখবে, হেডিংটা একটা না লিখে একের বেশি তোমরা হেডিং লেখার অভ্যাস করো, এবং তারপরে প্যাসেজটা পড়ে দেখো, মিনিং লেখো, নিজের মতো করে তৈরি করো, লেখো। লেখার পরে শুধু লিখলেই হবে না, ওই লেখাটা তুমি অন্তত 24 ঘন্টা পরে আরেকবার নিজে পড়ে দেখো। মানে তখনই পড়লে কিন্তু ওই আইডিয়াটা তো রয়েছে মাথার মধ্যে, তাই তুমি আলাদা কোনো বিষয় খুঁজে পাবে না। তো এটাকে চেক করার জন্য তোমরা পরের দিন ওটা পড়ে দেখো, বিষয়টা পুরোটা একবার পড়ো, আর একবার মিলিয়ে দেখো যে তোমার লেখাটা ভালো হয়েছে কিনা বা ঠিকঠাক হয়েছে কিনা। যদি মনে হয় যে তুমি যা লিখেছো বেশ ভালো লিখেছো, ঠিক লিখেছো, তার মানে কিন্তু সেই লেখাটা ভালো হয়নি। আর যদি মনে হয় যে যা লিখেছি সেটাকে চেঞ্জ করে আরেকটু এইভাবে লিখলে বোধহয় ভালো হয়, এটাকে কারেকশন করলে ভালো বোধহয় ভালো হয়, তাহলেই বুঝতে পারবে যে তোমার লেখাটা সঠিক পদ্ধতিতে এগোচ্ছে। অর্থাৎ একবার লেখাটা তুমি যদি আরও রেকটিফাই করার জন্য আরও একবার পেন ধরো, তাহলে বুঝতে হবে যে তোমার প্রিপারেশনের পদ্ধতিটা ঠিক রয়েছে। আর অবশ্যই লেখার ক্ষেত্রে, লেখার পরে যে বিষয়গুলো একবার দেখে নেবে, সেটা হচ্ছে এই দেখো, ভার্ব। ইট ইজ ইম্পর্ট্যান্ট, প্রেজেন্ট টেন্সে রয়েছে, টু রিড এ বুক সিরিয়াসলি ইরেসপেক্টিভ অফ ইটস ডিফারেন্ট কাইন্ড, কোয়ালিটিস, সাবজেক্ট, টু গ্রাস্প, আন্ডারলাইন মিনিং অফ দ্য বুক। এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, অফ দ্য থেম অ্যাজ বুক আর কম্পোজড। প্রেজেন্ট টেন্সে রয়েছে, বুকস রয়েছে, তাই প্লুরাল করা হচ্ছে। সিঙ্গুলার প্লুরালের জন্য গণ্ডগোল না হয়, ভার্বের এগ্রিমেন্টের যেন ভুল না হয়, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। হিউম্যান নেচার টু প্রডিউস ইটস ভ্যালু। সো রিডিং বুকস অনলি ফর অ্যামিউজমেন্ট, বই পড়া। দেখো, রিডিং বুকস, এখানে বই বুকস রয়েছে মানে কিন্তু আর হবে না,
বই পড়া, এটা পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার। বই পড়া, বইগুলি পড়তে নয়, তাই সাবজেক্ট সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সো ভার্ব উইল বি ইন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইজ এখানে ইউজ করা হয়েছে, ইজ এ ফুলিশ ওয়ার্ক অর ইম্বেসাইল। তো বুঝতে পেরেছো? এইভাবে তোমরা নিজেরা একটু তৈরি করো, প্র্যাকটিস করো, নিজেদের রেগুলার ইমপ্রুভ করার চেষ্টা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ এভরিবডি।